বেনজির সাহেব গাজীপুরের কালীগঞ্জে 181% জমি কিনেছেন, তার অধিকাংশ জমি কিনেছেন উনি হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছ থেকে খুব নামমাত্র মূল্যে। এগুলো যদি সত্যি হয় রাষ্ট্র কি করে দায় এড়াবে? আমাকে তো মনে তা করছে। যদি বেনজির সাহেবকে যখন মানবাধিকার লঙ্ঘনের জন্য যখন আমেরিকা যখন স্যাংশন দিল, তখন যদি সরকার সেটাকে আমলে নিত বা এটা যদি তদন্ত করত এবং যথার্থভাবে বিবেচনা করত, তাহলে বোধহয় আজকে ওবায়দুল কাদের সাহেবকে এই ধরনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তাদেরকে অস্বীকার করার কোনো প্রশ্ন হইতো না। টুকু বলি, 2018 সালে যখন নির্বাচন হয় তখন আমার শ্রদ্ধেয় ফরাদ ভাই জানেন যে তখন আজিজ সাহেব ভোটের পরে রাজনৈতিক নেতাদেরকে ছাপিয়ে গিয়ে উনি বলেছিলেন যে 47, তখন বাংলাদেশের বয়স ছিল 47 বছর, যে 47 বছরের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যেটা নাকি উনি জীবনে আর কোনোদিন দেখেননি। অথচ বাংলাদেশের দেশে বিদেশে এবং এখনো যদি বিবিএসির বাংলা ওয়েব পোর্টালে আপনি যান তাহলে দেখবেন যে কিভাবে দিনের ভোটটা রাতে হয়ে গেছে। সমস্যাটা সেই জায়গাতেই যে ওনারা রাষ্ট্রের সার্ভেন্ট ছিলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের বেতনে তাদের টাকায় তাদের বেতন হতো, কিন্তু তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের কর্মকাণ্ড যদি নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করি বা পর্যালোচনা করি, তো এ ধরনের একটি পারসেপশন আছে যে দুইজনই অনৈতিকভাবে বা একেবারেই সংবিধানের বাইরে গিয়ে তারা সরকারকে বিভিন্নভাবে অনৈতিকভাবে সার্ভ করেছেন। সেটা বেনজির আহমেদ করেছেন, সেটা আজিজ সাহেব করেছেন। এই দুটি জিনিস কিন্তু এখন পর্যন্ত অনালোচিত রয়ে গেছে। আমরা আজিজ সাহেবের দুর্নীতি নিয়ে কথা বলছি, আমরা বেনজির সাহেবের দুর্নীতি নিয়ে কথা বলছি, কিন্তু আমরা বোধহয় ভুলে গেছি যে আজিজ সাহেব তার সাজাপ্রাপ্ত ভাইকে সাজা বলবৎ থাকা অবস্থায় দেশে এবং সেনাকুঞ্জে নিয়ে এসে, এটা হত্যা মামলার আসামি, তাকে অংশগ্রহণ করার সুযোগ আমরা দিয়েছি। এবং আমরা এই আজিজ সাহেব যখন বিডিআর এর প্রধান ছিলেন তখন তার ভাইয়ের পাসপোর্ট করার জন্য সুপারিশ করেছেন অন্যায়ভাবে। এবং আপনি আমাদের যে কি বলে যে আমার ভাই যেটা বললেন, দেখেন 3টি কারণে তার উপরে স্যাংশন আসছে। এটা কিন্তু ভিসা নিষেধাজ্ঞা না এবং গণতন্ত্র না। প্রথম কথা হলো আজিজ সাহেব দুর্নীতির সাথে জড়িত, দুর্নীতির কর্মকাণ্ডের সাথে জড়িত, এটা 1 নম্বর মোটা দাগে কথা। 2 নম্বর হলো উনি স্যার অপরাধী ভাইদেরকে বাঁচানোর জন্য ওনার পদের বা চেয়ারের ক্ষমতা প্রয়োগ করেছেন, এটা 2 নম্বর অভিযোগ। 3 নম্বর যে অভিযোগটা হলো যে তিনি সেনাবাহিনীর কেনাকাটার ক্ষেত্রে তার ভাইদেরকে স্বজনপ্রীতির মাধ্যমে কাজ দেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন। এটি ছিল আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি এবং এটা কোনোভাবেই ভিসা স্যাংশনের আওতায় নয়। প্রশ্ন হলো যে ওনার দায়িত্ব পালন করেছেন না করেননি সেটি বিতর্কে না গিয়ে শুধু এতটুকু বলি, 2018 সালে যখন নির্বাচন হয় তখন আমার শ্রদ্ধেয় ফরাদ ভাই জানেন যে তখন আজিজ সাহেব ভোটের পরে রাজনৈতিক নেতাদেরকে ছাপিয়ে গিয়ে উনি বলেছিলেন যে 47, তখন বাংলাদেশের বয়স ছিল 47 বছর, যে 47 বছরের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যেটা নাকি উনি জীবনে আর কোনোদিন দেখেননি। অথচ বাংলাদেশের দেশে বিদেশে এবং এখনো যদি বিবিএসির বাংলা ওয়েব পোর্টালে আপনি যান তাহলে দেখবেন যে কিভাবে দিনের ভোটটা রাতে হয়ে গেছে। এরকম একটা ভোটকে যখন সরকারি দলের নেতাদের মতো করে উনি 47 বছরে যখন ভোটটা দেখেননি তখন উনি কাল লোক, এটি আমাদেরকে আহত করে, কষ্ট করে। প্রশ্ন হলো সেনাবাহিনীর প্রধান দেশে আরো ছিলেন, সেনাবাহিনীর প্রধান সবসময় সেনাবাহিনী আমাদের অহংকারের জায়গা, গর্বের জায়গা, মর্যাদার জায়গা এবং এটি বলতে কোনো কার্পণ্য নাই যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে সকল দুর্যোগ দুর্বিপাকে এই গৌরবের ধন আমাদের সেনাবাহিনী জাতির পাশে দাঁড়ায় এবং বুক চিতিয়ে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করে। কেন এর ব্যত্যয় ঘটলো, কেন মানুষের কাছে এই পারসেপশনটা ডেভেলপ করলো, এটি বোধহয় নতুন করে খুঁজে দেখা দরকার আমাদের। 2 নম্বর যেটা হলো বেনজিরের দুর্নীতি নিয়ে আমরা কথা বলছি, কিন্তু যে বিষয়টা এখন পর্যন্ত আলোচিত হচ্ছে না, 2021 সনে বেনজির র্যাবের যখন প্রধান ছিলেন তখন তার প্রতি আমেরিকা স্যাংশন দেয় এই দুর্নীতি করার জন্য কিন্তু নয়, মানবাধিকার লঙ্ঘন করার জন্য, তারপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য ইত্যাদি ইত্যাদি। সেই বিষয়টা কিন্তু অনালোচিত এখনো রয়ে গেছে। তাহলে এগুলোও নিয়ে কিন্তু আমাদের কথা বলা উচিত। এবং এই জায়গাতে একটা বিষয় হলো, দেখেন যে সরকারের লোক কেন বলে, আর আজকে ওবায়দুল কাদের সাহেবকে, দুঃখজনক যে কেন ওবায়দুল কাদের সাহেবকে বলতে হচ্ছে স্টেটমেন্টে, পাবলিক স্টেটমেন্ট দিয়ে যে এই 2 জন আমাদের লোক নয়। এটা তো বলার দরকার নেই, এটা বলতে হচ্ছে কেন? তার মানে পরিস্থিতি এমন জায়গায় গেছে যে এটি বলে সরকার তার দায় এড়ানোর একটা চেষ্টা করছে। যদি বেনজির সাহেবকে যখন মানবাধিকার লঙ্ঘনের জন্য যখন আমেরিকা যখন স্যাংশন দিল তখন যদি সরকার সেটাকে আমলে নিত বা এটা যদি তদন্ত করত এবং যথার্থভাবে বিবেচনা করত, তাহলে বোধহয় আজকে ওবায়দুল কাদের সাহেবকে এই ধরনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তাদেরকে অস্বীকার করার কোনো প্রশ্ন হইতো না।
হাসিনাপা আমরা কি ভুলে গেছি যে এই বেনজির সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ, এই বেনজির সাহেবের কথা, এই বেনজির সাহেবের উনি প্রকাশ্যে বলেছেন যে অস্ত্র সরকার আমাদেরকে দিয়েছে, এটা মানে পকেটে ভরে রাখার জন্য নয়। এই যে শব্দগুলো চয়ন করা, যেটা সাংবিধানিক ভাবে কোনোভাবেই প্রযোজ্য নয়। কোনো আইন শৃঙ্খলা বাহিনী একটা অস্ত্র ব্যবহার করতে পারে না প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া। তখন প্রকাশ্য যখন উনি এগুলো বলতেন, কোথায় ছিল তারা এগুলো? এবং উনি তখন সবচেয়ে মজার ঘটনা, আজকে শুধু ফরাদ ভাইকে একটা কথা বলি, যে বর্তমান সরকার 15 বছর ক্ষমতায়, এবং এই ক্ষমতায় থাকার পরে বেনজির আহমেদ সাহেব দীর্ঘদিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করেছেন। এবং উনি আজকের যে দুর্নীতির কথাগুলো আসছে, এই যে 621 বিঘা জমি, 33টা ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে একদিনে 4টি গুলশানে ফ্ল্যাট কেনা, ভাটারাতে একটি ফ্ল্যাট, এবং সবচেয়ে মজার ঘটনা 592 বিঘা জমি আপনি যে গোপালগঞ্জে যে কিনলো এবং মাদারীপুরে শরীয়তপুরে যে কিনলো, এই 621 বিঘা জমির মধ্যে 592 বিঘা জমি হলো হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে কেনা। এবং পত্রিকা বলছে প্রথম আলো, যেটা কখনো জবরদস্তি করে ভয় ভীতি দেখিয়ে এবং কম দামে এই বিষয়টি কেনা হয়েছে। সরকার কি এগুলো জানতো না? দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি জানতো না? গোয়েন্দা সংস্থা জানতো না? সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে, কোনো উদ্যোগ নিয়েছে? নেয়নি। তো আমরা এই বেনজির সাহেবকে বা বেনজির সাহেবের যদি কোনো পৃষ্ঠপোষক থেকে থাকে, তাদেরকে তো বিভিন্ন সময় সোচ্চার দেখেছি এই সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষা করার জন্য। যখন এক গোপালগঞ্জে 592 বিঘা জমি বেনজির সাহেব কেনেন, তখন সরকার কোথায় ছিল? তখন এই 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 আমাদের যে অহিংস বাংলাদেশ বা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যখন সাম্প্রদায়িকতা উস্কাইয়ে দিয়ে তাদের জমি ক্রয় করা হলো, কোথায় ছিল আমাদের? কালকে দেখলাম যে এই বেনজির সাহেব গাজীপুরের কালীগঞ্জে 181% জমি কিনেছেন, তার অধিকাংশ জমি কিনেছেন উনি হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছ থেকে খুব নামমাত্র মূল্যে। এগুলো যদি সত্যি হয়, রাষ্ট্র কি করে দায় এড়াবে? আমাকে তো বলেন, বাদ দেন এই সমস্ত কথা। 18 এপ্রিল তারিখে ওনাকে বলা হলো দুর্নীতি কমিশন তাকে তার তদন্ত করবে, এই সংক্রান্ত ডিক্লারেশন দিল। 4 তারিখে উনি দেশ থেকে পালালেন মর্মে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলো। তাহলে 18 তারিখ থেকে মে পর্যন্ত 12 দিন, এবং এই দিকে হলো 4 দিনের দিন 3 দিন, 12 আর 3 15 দিন। 15 দিনে ভাটারাতে ফ্ল্যাট বিক্রি হলো। জানে না এনবিআর কার জমি বিক্রি হচ্ছে? তারপরে উনি 30টা এফডিআর ভাঙলেন, 30 লক্ষ টাকার এফডিআর ভাঙলেন। জানে না বাংলাদেশ 5 লক্ষ টাকার চেক দিলে সাথে সাথে বাংলাদেশ ব্যাংকে যাওয়ার কথা? 5 লক্ষ টাকার উৎসটা কি, বা এটা কোত্থেকে আসলো, কি হলো? তাহলে 30 লক্ষ টাকা এফডিআর ভাঙলেন। তারপরে ওনার 33টা অ্যাকাউন্ট থেকে উনি সমস্ত টাকাগুলো তুলে নিলেন। তাহলে এত কর্মকাণ্ডগুলো ঘটলো, এবং গাজীপুরে অনেকগুলো জমি উনি বিক্রি করে দিলেন। তাহলে এতগুলো কর্মকাণ্ড ঘটলো, সরকার জানে না? আইন শৃঙ্খলা বাহিনী জানে না? তাহলে সরকার কি এই অজানার ক্ষেত্রে তাদের ব্যর্থতা কি এড়াতে পারে? আর যদি সেটি না হয়, আমি বিশ্বাস করতে চাই যে সরকারি সংস্থা বা সরকাররা এগুলো জানে, কিন্তু জনগণের যে চাপ। তবে এই জায়গায় একটা বিষয় বলতেই হবে, যে সরকার কিন্তু বেনজিরকে আর প্রয়োজন বোধহয় নেই, ফুরিয়ে গেছে, যার কারণে সরকার এই সমস্ত কর্মকাণ্ডগুলো বাধা দিচ্ছে না, বরং অন্তত এগুলা হতে থাক, তাকে নিরাপদে দেশ থেকে যাওয়ার কোনো সুযোগ করে দিয়েছে কিনা এটা আমাদেরকে নতুন করে একটু ভাবতে হবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি গোয়েন্দা সংস্থা এবং কারো না কারো পৃষ্ঠপোষকতা ছাড়া বেনজিরের মতো লোক নির্ভয়ে দেশ থেকে চলে যাবে, এই ধরনের অভিযোগে অভিযুক্ত হওয়ার পরেও এটি বিশ্বাস করতে পারলে ভালো হতো হাসিনাপা। কিন্তু বিশ্বাস করা আমার জন্য খুব টাফ, বিশ্বাস করা দেশবাসীর জন্য খুবই কষ্টকর। এবং শুধু এই জায়গায় নয়, যে একদিন বেনজির, আমি দেখলাম যে তার বান্দরবনে তার রিসোর্ট আছে এবং বাড়িঘর আছে। তারপরে আমি দেখলাম যে সেন্ট মার্টিন দ্বীপে, সেখানেও তার 1 একর 72% জায়গা রয়ে গেছে। তারপরে ইনানি বিচের ওখানে দেখলাম 75% তার জায়গা রয়েছে। আর তার হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম? আমার সিনা ভাই এখানে আছেন, ফরাদ ভাই আছেন, শিক্ষকতা করেন, ভাই আমার আছেন। একজন বেনজির আহমেদের যখন উনি আইজিপি হয়েছেন সম্ভবত, তখন উনি সিনিয়র স্কেলে গিয়েছেন। সিনিয়র স্কেলের সরকারি একজন প্রজাতন্ত্রের কর্মচারীর বেতন হলো আপা মাত্র 78,000 টাকা। উনি যেহেতু সরকারি বাড়িতে থেকেছেন, ওনার ওই ইয়েটা পাওয়ার কথা নয়, হাউস রেন্টটা পাওয়ার কথা নয়। অন্যান্য আমি ধরলাম 1 লাখ, ধরলাম 2 লাখ, ধরলাম 3 লাখ। সারা চাকরি জীবনে 100 বিঘা জমি কি বৈধভাবে কেনা সম্ভব? আমিও তো চাকরি করি, এটা তো সম্ভব নয়। এটা কি আওয়ামী লীগের দায়? উনি 100 বিঘা কিনেছেন, উনি দুর্নীতি করেছেন, এটা কি আওয়ামী লীগের দায়? উনি কিভাবে জমি কিনেছেন? আমি কিন্তু দায়টা কার এটি খুঁজে বের করার দায় কিন্তু আওয়ামী লীগের। দায়টি কার? একজন সরকারের কর্মচারী তার পদে থেকে সরকারি সমস্ত ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তিকে ব্যবহার করে, এবং যে বেনজির আহমেদ, এই যে আপনি ঢাকার যে কি বলে যে আমাদের শাপলা চত্বর, তারপরে যে ক্রস ফায়ারের যে অভিযোগ উনি অভিযুক্ত হলেন, এই সমস্ত বিষয়গুলো কেন করলেন এটি খুঁজিয়ে দেখা, এটি তদন্ত করে এবং এই বেনজিরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া
অবশ্যই সাংবিধানিকভাবে সরকারের দায়। এই দায় সরকার এড়াতে পারে না এবং কোনোভাবেই পারে না। কারণ আমার দেশে আপনি খালেদা জিয়ার সেই সকল দুর্নীতির বিচার করলেন, তারেক রহমানের বিচার করলেন, জোবাইদা রহমান যিনি রাজনীতি করেন না তার বিচার করলেন, আপনি না, ওনারা তো অনেক কিছুই বলবেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি জানেন, দিন শেষে কিন্তু মানুষের বিবেকটা হলো বড় কথা। আমি তো আপনি কি বললাম যে কেন আজকে এতদিন পরে ওবায়দুল কাদের সাহেবকে এই কথা বলতে হচ্ছে যে উনি আমাদের লোক নন বা আমাদের কেউ নন, এটি উনি বললেন কেন? স্টেটমেন্টটা করা কি প্রয়োজন? বাংলাদেশের কোনো মানুষকে ওবায়দুল কাদের সাহেবকে বলেছে যে বেনজির আহমেদ আওয়ামী লীগের লোক বা বেনজির আহমেদ আওয়ামী লীগের কোনো সদস্য ফর্ম পূরণ করলে উনি সদস্য হয়েছেন? কেন এই কথা ওনাকে বলতে হলো? বলতে হলো এই কারণে যে পাবলিক মনে করে বা জনগণ মনে করছে যে বেনজির আহমেদের এই যে উত্থান এবং যে তার যে এই যে সর্বগ্রাসী দুর্নীতির একটি মনোবৃত্তি, এর পেছনে সরকারের বা রাঘব বোয়ালদের পৃষ্ঠপোষকতা না থাকলে এটি হয়তো কোনোভাবেই সম্ভব হতো না। হাসিনা আপনি অস্বীকার করতে পারেন যে কারু না কারু ব্লেসিং এ, কারু না কারু সহযোগিতায় উনি অত্যন্ত নিরাপদে দেশ ত্যাগ করলেন, কেউ জানলেন না। শুধু তো এই জায়গায় নয়, এই যে আজকে কালকে পত্রিকায় দেখছিলাম যে আরেকজন রাঘব বোয়াল, আমাদের বেসিক ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, একদম গিলে খেয়ে ফেলো, 4000 কোটি টাকা চলে গেল, 59টি মামলা তার বিরুদ্ধে, তাকেও নাকি এখন খুঁজে পাওয়া যায় না। তাহলে আপনি যখন দেশে থাকলো তখন আপনি ধরলেন না, যখন আলোচনা হচ্ছে আপনি খুঁজে বেড়াচ্ছেন। কেন খুঁজে বেড়াচ্ছেন? সময় মতো ধরলেন না কেন? কেউ তো আপনাকে বাধা দেয়নি, আপনি তো নিজের মতো করেই আপনার রাষ্ট্রটা আপনি পরিচালনা করছেন। শুধু এইটুকু বলি যে অবশ্যই আপনি যখন পাশের বাড়িতে যখন আগুন লাগে তখন আপনার বাড়িতে কিন্তু তাপটা আসবে। অতএব বেনজির যখন এই সমস্ত অন্যায়, অবিচার, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে চরমভাবে অভিযুক্ত এবং সরকারি সংস্থা দেরিতে হলো দুদক এ সমস্ত অনুসন্ধান করছে এবং এটি এখন পর্যন্ত এর সত্যতা অসত্যতা যাচাই চলছে, আমার মনে হয় না যে এই উত্তাপ থেকে সরকার অন্তত দায় মুক্তি পেতে পারে। সেটি হলো বড় প্রশ্ন।